আমরা তো অনেকে সায়েন্টিস্ট হইতে চায়, ডাক্তার হইতে চায়, অনেকে লয়ার হইতে চায়, অনেকে নতুন জিনিস ইনোভেট করতে চায়। কিন্তু আমাদের দেশে দিনের শেষে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে বেকারত্ব। সেইখানে আপনি একটা জিনিস যেটা আমরা সারা জীবন আমাদের মাদেরকে করতে দেখছি, রান্না বা বাবাদেরও মাঝে, মাঝে করছে বাট মারা মূলত করে। সেটাকে আপনি এমন একটা শিল্পে নিয়ে ৩০ বছরের আগে আপনি কিভাবে এত বড় একটা জায়গায় চলে গেলেন যে আপনি লন্ডনে সরি লন্ডনে আপনি গর্ডন র‍্যামজির রেস্টুরেন্টে আপনি শেফ হিসেবে কাজ করতেছেন। কেমনে এটা সম্ভব হইলো? বেসিক্যালি এটা ছিল টোটালটা একটা প্রি প্ল্যান। আমি ১ম এ যখন আমার পড়াশোনাটা স্টার্ট করি, পড়াশোনা চলাকালীন অবস্থায় আমি যখন দেখতেছি আমার আত্মীয়-স্বজনের মধ্যে, বন্ধু-বান্ধবদের মধ্যে সবাই একটু বেকার, বেকার ফিল করতেছে। ফ্রেন্ডরা ফিল করতেছে বেকার, বড় ভাইরা ফিল করতেছে বেকার। সবাই হয়তোবা বিবিএ গ্র্যাজুয়েট, এমবিএ গ্র্যাজুয়েট অথবা অনেকে এম এমপির পিছনে, মিনিস্টারের পিছনে, এমপি মিনিস্টার আমাদের আত্মীয় আছে ওদের পিছনে দৌড়াচ্ছে শুধু চাকরি করার জন্য। একটা চাকরি পাওয়ার জন্য, একটু সুপারিশ পাওয়ার জন্য, রিকমেন্ডেশন এর জন্য। আমার মাথায় কাজ করতেছিল তখন আমি স্কুল লাইফে। তখন আসলে কিরে এই জিনিসটা কি আমাকেও করতে হবে? তখন আমার মানে মন চাচ্ছে না পড়তেই। এই অবস্থা চলে আসছিল। মানে টোটালি পড়তেই মন চাচ্ছিল না যে কেন পড়াশোনা করব? আরেকজনের পিছনে দৌড়াইতে হবে, ঘুষ দিতে হবে, তারপরেও চাকরি নাই, একটা অবস্থা সিচুয়েশন। তারপরে হঠাৎ করে আমি একটা ম্যাগাজিন পাই। আর ম্যাগাজিনের মধ্যে দেখা যাচ্ছে কুকিং নিয়ে আপনার কি পড়াশোনা আছে। তো আমি মনে করলাম এটা তো ডিফারেন্ট হইতে পারে। এখন কুকিং নিয়ে একটু পড়াশোনা করি। পড়াশোনা করার পরে দেখতেছি আমার ফুড টেকনোলজিটা ২ নাম্বারে 2nd আসে। ইলেকট্রিসিটি এগুলার পরে ইলেকট্রনিক টেকনোলজির পরে আপনার ফুড জিনিসটা 2nd এ আসে। আবার আমার ভাবনায় আসলো সবার তো পেট আছে। সবার তো নিশ্চিত খানা খাই বাঁচতে হবে। যেহেতু সবার পেট আছে, খানা খাই বাঁচতে হবে। এটা কোনদিন বন্ধ হবে না। আমি নিশ্চিত চাকরি করতে পারব। তারপরে এই মাথায় যখন এটা আসলো, ওইটা মাথার মধ্যে ড্র করে ফেলছি। তারপরে এটা নিয়ে যখন আরো পড়াশোনা করতেছি, করতে, করতে জানতে পারলাম যে আমাদের দেশের থেকে বাইরের দেশে পড়াশোনা করতে পারলে এই সাবজেক্ট নিয়ে তখন আমার সুইজারল্যান্ড প্ল্যান ছিল। লন্ডনের প্ল্যান ছিল না ১ম এর দিকে। মানে তখনের পড়াশোনা। সো আমি ওইভাবে রান্নাবাড়ি করব, ওইখানে সুইজারল্যান্ডে গিয়ে বড় শেফ হব। এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিটা সম্পর্কে জানবো। এরকম একটা প্ল্যান ড্র করে ফেলছিলাম আমি। তারপরে আমি এখন রান্নাটা শিখবো কিভাবে? আমি তো ছোট। আ হ যখন আমি প্রতিদিন বাসায় যাচ্ছি, মা রান্না করে খাওয়াচ্ছে, খাচ্ছি। তখন আমি এনজয় করতেছি। আমি চিন্তা করলাম মাকে হেল্প করি। মাকে হেল্প করলে হয়তোবা আমি কিছু শিখতে পারবো। আমি তখন মাকে হেল্প করা শুরু করে দিলাম। আমি ছোট। আমি মাকে তখন আমার একটা ছোট বোনও হইছিল। আমার ছোট বোনটা তখন হইছিল আমার স্কুল লাইফে। তো আমি কি করছি, মা তো তখন তো অসুস্থ। আমি পুরো রান্না-বাড়া মার থেকে শিখে, শিখে রান্নাবাড়ি সব করে ফেলতাম। এরপরে মায়ের থেকে এই একটু, একটু শিখতে, শিখতে আমার হাতটা স্পিড আপ হয়ে গেছে। আমি স্পিডি হয়ে গেছি। আমার আমি রসুন কাটতে পারি, পেঁয়াজ কাটতে পারি। আপনি যদি এখন একটা শেফ ইনস্টিটিউটে যান, শেফের কোর্সিং করার জন্য, শেফের কোর্সটা শিখার জন্য, তখন ওরা আপনাকে পেঁয়াজ কাটতে দিবে, ১ম এ রসুন কাটতে দিবে। কারণ হাতটা স্পিড না। কিন্তু আমি যখন বাসায় কাজ করছি, আমার হাতটা অলরেডি স্পিড। সো আমি এভাবে ট্রেন হয়ে যাই আমার মায়ের মাধ্যমে। তারপরে আমি আমার চাচীদেরকেও হেল্প করা শুরু করি। আপনাকে একটা প্রশ্ন করি যে হুম, আমাদের রন্ধন শিল্পটা আমাদের দেশে গ্রো করলো না কেন? অ আমি এটার অর্থে আমি কিভাবে বলি আপনাকে বলি। হুম, অ্যা ফুড তো একটা আর্ট, একটা বিরাট একটা আর্ট। হুম, এইখানে দেখেন আমাদের যত নতুন রেস্টুরেন্ট হচ্ছে, হুম, সেটা আপনাদের একদিকে কফিতে যদি আমি বলি মোকা, লাটে ভরে হ্যাঁ, যাচ্ছে। আমি যদি বলি যে থাই রেস্টুরেন্টে এখন ভর্তি। থাই, স্প্যানিশ, মেক্সিকান হুম, which is fine আসতেই পারে। সব দেশের রেস্টুরেন্ট আসবে, সেটা তো ভালো কথা। কিন্তু আমাদের দেশের তো একটা বিরাট ঐতিহ্য আছে। হুম, হুম, হিস্টোরিক্যালি আমাদের দেশের ফুড অনেক রিচ। আমাদের দেশের হ্যাঁ, এখন সৌদি খাপসা খাওয়ার জন্য বা বিভিন্ন দেশের খাবার খাওয়ার জন্য আমাদের দেশে অনেক ডেসপারেশন বা অনেক খরচ। বাট আমাদের নিজেদের দেশি খাবারগুলার মধ্যে যে ইনোভেশন আনা যায় বা সেই জিনিসগুলাকে যে অসাধারণভাবে প্রেজেন্ট করা যায়। আমি যদি পিওরলি ঢাকাতে এই মুহূর্তে হুম, হুম, বা চিটাং এই মুহূর্তে আমি যদি খাঁটি বাংলা চমৎকার রেস্টুরেন্ট খুঁজি, যেখানে খুব বসে খাওয়ার মতো পরিবেশ আছে, পাওয়া খুব মুশকিল। হ্যাঁ, কিন্তু ডেফিনিটলি। যতগুলোর পরিবেশ খুব ভালো, সবগুলাই বিদেশি কুজিন। আমাদের দেশের কুজিনের ফ্যান্টাস্টিক রেস্টুরেন্ট কোথায়? আপনি যদি ফ্রান্সে হয়তোবা গেছেন কখনো বা হুম, ইংল্যান্ডে যদি দেখেন, they are proud of their own ফুড। ইয়া মানে তাদের ফুডটা তারা চমৎকার রেস্টুরেন্টে পরিবেশন করবে। কিন্তু একটা বাংলাদেশে কিন্তু চিন্তা করতে পারে না যে আমি একটা লেটস সে কালাভুনা।
হুম, হুম। আমি একটা রেস্টুরেন্টে গিয়ে খুব টপ নচ রেস্টুরেন্টে খাবো। এটা খুব কম হয়। হয়, আমি একদম হয় না এই কথাটা বলা ঠিক না। হয় বাট কম হয়। সেই জায়গাটায় আমরা কোথায় পিছায় গেলাম? অ্যাকচুয়ালি যেটা বলতে গেলে এটা হচ্ছে আমাদের দেশের আমরা পড়াশোনাটা ওইভাবে করি না যে ফুড নিয়ে যে এডুকেশনটা আমাদের প্রয়োজন। আমি একটা শকিং জিনিস বলব এটা হচ্ছে আমাদের দেশের যে শেফগুলা আছে আমরা শুরু করি কমিক শেফ থেকে। একদম শেফদের নিচু লেভেল থেকে। কিন্তু এখানে শুরু হয় শেফ দ্য পার্টি থেকে। রিজন হচ্ছে সার্টিফিকেশন। আপনি যদি একটা শেফ হিসাবে এখানে জয়েন দিতে চান, তাহলে আপনার ১ম এ শেফ লেভেল 1, শেফ লেভেল 2 কমপ্লিট করতে হবে। আপনার শেফ লেভেল 1 অ্যাসিস্ট্যান্ট হিসাবে জয়েন দেওয়ার জন্য, শেফ লেভেল 2 হচ্ছে আপনার শেফ দ্য পার্টি হিসাবে আপনি রান করার জন্য, একটা সেকশন রান করার জন্য। আপনি ম্যানেজমেন্ট লেভেল গেলে শেফ লেভেল 3 দিতে হয়। আর এগুলার একটাও আমাদের দেশে নাই। মানে খুবই প্যাথেটিক যেটা বিষয়। আমি আমার অনেক কলিগ আছে না? যাদের সাথে কথা বলি, তা আমি নিজেও তো দেশে কাজ করছি। অন্যদের কথা কি বলব? তো আমিও তো জানি জিনিসটা। সো শেফ লেভেল এক্সামটাই আমাদের দেশে পুরা হারাই গেছে। যে আজকে থেকে ৩০০ বছর আগে বা যখন ইভেন ব্রিটিশরা আসে, হুম, তাদের মুগ্ধ করার মতো একটা জিনিস ছিল স্পাইস। এই হ্যাঁ, যে আমাদের দেশের স্পাইস, এটা কিন্তু অনেক রিচ। হুম। আমাদের দেশের যে ফ্লেভারস অ্যান্ড কালার আচ্ছা। তো সেইখানে আমরা এখন এটাকে কিভাবে রিভাইভ করতে পারি? আপনি যে ব্রিটিশের কথা বললেন, আসলে এটা একটা নক দেয়া আমি সুন্দর একটা মেসেজ দিচ্ছি এখান থেকে। এটা হচ্ছে এখানে অনিয়ন ভাজি অনেক ফেভারিট। অনিয়ন ভাজি। হুম, এটা কিন্তু বাঙালি হুম, শেফের রান্না। হুম, অনিয়ন ভাজি কোনো ইন্ডিয়ান রেসিপি না। বাট হুম, এটা ইন্ডিয়ান রেসিপি হিসেবে চালাচ্ছে। সো আমার মূলত স্পাইসের যে ডেভেলপমেন্ট এর বিষয় যেটা আমি এখন আমাদের যারা শেফ ক্যারিয়ার নিয়ে আগাবেন, যারা স্ট্রাগল করতেছেন, শিখতেছেন অথবা যারা শেফ হিসেবে আছেন সবার জন্য আমার একটা মেসেজ থাকবে। এটা হচ্ছে আপনি বিদেশি ফ্যান্সি রেসিপির পিছনে দৌড়াইয়েন না। কিল করবে আপনাকে এটা। কারণ বিদেশি ফ্যান্সি রেসিপির পিছনে দৌড়াইতে যেয়ে আপনি হারামও খাই ফেলবেন। বিদেশি ফ্যান্সি রেসিপি আমরা মদ ডালি। মদ ডালি রান্না করে ওরা। আপনার তো দেশীয় আপনি তো মদের রাঁধুনি না। আপনার কাছে মরিচ মসল্লা আছে। এগুলা ব্যবহার করেন ঠিকমতো। আর মরিচ মসল্লা সবগুলাতে একরকম দিয়ে খাওয়ার জ্বালায় ফেলিয়েন না। আপনি চিকেন খাচ্ছেন, চিকেনের টেস্ট আসতে হবে। আপনি বিফ খাচ্ছেন, বিফের টেস্ট আসতে হবে। আপনার সসটার প্র্যাকটিস করেন। দেশীয় একটা সসের আনেন। ইতালিয়ান কেন ফেমাস? টমেটো সস ওদের আছে। পিজ্জাতে ইউজ করে। ওরা টমেটো সসের জন্য ফেমাস। ইতালিয়ানরা মাশরুম বেশি খায়। চাইনিজরা যত রকম ফিশ সস, আপনার সয়া সস আছে এগুলা বানাইছে। আমরা কি বানাইছি? আমাদের কোন সস বলতে পারবেন না আপনারা? সো এটা কাদের ফেলিউর? আপনি বানান। এটা বাংলাদেশি সস। কয়েকটা বানান। নাম দেন। বেসামাল সস, ফ্রেঞ্চ সস। আপনার মাদার সস যেগুলো আছে মেক্সিমাম ফ্রেঞ্চই দখল করে আছে। দেখেন হুম, হুম। বাংলাদেশের স্ট্রিট ফুড, কি স্ট্রিট ফুড আমাদের? শেষ। কোন ঝালমুড়ি। স্ট্রিট ফুড নাই। না মানে ওইটাই আমি বললাম মানে ঝালমুড়ির পরে আর কিছুই আসে নাই। আর নাই হ্যাঁ, এটাই বললাম হ্যাঁ। আমি ফান করে বললাম এটা আপনার সাথে। মাঝখানে আসলো কোল্ড কফি। বাট কোল্ড কফি তো আসলে ঠিক আমাদের জিনিস না ওই সেন্সে। হ্যাঁ, হ্যাঁ। রাইট? তো অর্থাৎ কি আমরা কিন্তু একটা স্ট্রিট ফুড বানাইতে পারলাম না। বাট আমাদের দেশে এত হুম। মানুষ রাস্তায় হাঁটে। আমাদের দেশে কিন্তু একটা স্ট্রিট ফুড না চলার কোনো কারণ নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে কেউ ঠিকমতো স্ট্রিট ফুডে না আমাদের টাকো আছে, না আমাদের শোয়ারমা আছে, না আমাদের আ আ আ থাইল্যান্ডের মতো এত এ ফ্রুটস এর ইয়ে আছে। অর্থাৎ কি আমরা কিন্তু একটা প্রপার স্ট্রিট ফুড আনতে পারি নাই। না এখানের মধ্যে আরেকটা বিশাল সমস্যা হচ্ছে স্ট্রিট ফুডের বিষয়। কেউ যদি একটা একদম ফুড কার্ট দেয় ফ্যামিলি থেকে, বন্ধু-বান্ধব থেকে মানুষজন হিয়া করা শুরু করে, "ইতে ফুড কার্ট চালায়। হুম, এই ছেলে ফুড কার্ট আছে।" হোয়াট? এটা কি? ইন্সপায়ার না করে আমরা ডিমোটিভেট করি মানুষজনকে ধরে। কেমনে খিঁচিয়ে দড়ি নিচে নামায় দিব, মারি ফেলবো, লাইফটাকে শেষ করে দিব ওইটার পিছনে থাকি আমরা। ও ফুড কার্ট করে যদি ডেইলি ২০০০ ৩০০০ সেল করে। আমি যখন ব্যবসা করতাম আমার একটা ক্যালকুলেশন ছিল। ৳৩,৩৩৩ আমি প্রতিদিন আয় করব। মাসে ১,০০,০০০ এটা হুম। হচ্ছে আমার পুরান স্ট্র্যাটেজি। এখন চেঞ্জ হইছে। এখন ফিগার অন্য জায়গায় গেছে আরকি। হ্যাঁ, টাকাটা ডলার হয়ে গেছে। এখন এই আর কিছু ডলারের না। ফিগার করি। কোটিতে কিভাবে কনভার্ট না করবে ইনশাল্লাহ, এটাতে আছি। সো ইনশাল্লাহ। ওইটাতে বাংলাদেশে তখন আমার স্ট্র্যাটেজি ছিল আমি আজকে যদি ৩,৩৩৩ কামাইতে না পারি, কালকে হুম, ৳৩,৩৩৩ আমি ইনকাম করব। কোনভাবে। ইনশাল্লাহ। দরকার হলে আরেকদিন ৫,০০০ কামিয়ে পরের দিনেরটা ব্যাকআপ দিব। আমার মানে কিন্তু ওই টার্গেটটাই ছিল। সো আমরা যদি একটা ফুড কার্ট দিয়ে ওই টাকাটা ইনকাম করতে পারি, সো এটা তো অনেক ভালো। খুবই ভালো। আজকে ফুড কার্ট, কালকে ও রেস্টুরেন্ট দিতে পারবে।